আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটা ব্লগ, আমি লাইনুর। তো আপনারা কোন জেলা থেকে আমার এই ছোট মিনি ব্লগটা দেখতেছেন অবশ্যই কমেন্টে এসে বলে যাবেন। আর প্রথমে দেখতেছেন যে আমাদের গ্রামের সুন্দর একটা দৃশ্য। তো এত সুন্দর দৃশ্য এবং উপভোগ করতে করতে আমি চলে যাচ্ছিলাম রংপুরে। আর আজকের জার্নিটা আমার কেমন হবে এবং কিভাবে সহজে রংপুরে যাওয়া যায় বা এইসব বিষয় নিয়ে ছোটোখাটো কিছু ইনফরমেশন এবং ব্লগটা থাকতেছে। তো আমি আমার বাড়ি থেকে বের হয়ে পড়ছি, দেন আমার বাসা থেকে ভ্রমারিতে চলে আসছি। আমার বাসা থেকে ভ্রমারি দূরত্ব মেবি 3 কিলোমিটারের মতো, 3-2 কিলোমিটার এরকম। তো 30 টাকা দিয়ে আমি আমার বাসা থেকে ভ্রমারিতে এসে নেমে চলে আসছি। দেন ভ্রমারি থেকে আবারও অটো নিয়ে নিয়েছিলাম। আমার সাথে আছে আমার মামি, দুলাভাই এবং আমার আম্মু। তারপরে ওইখান থেকে আবার অটো নিয়ে আমি চলে গেছিলাম কুড়িগ্রামের ভাড়া আমার কাছ থেকে নিয়েছিল 60 টাকা করে জনপথে। কুড়িগ্রামে যাওয়ার পথে আমার চোখে পড়লো বাণিজ্য মেলা। আমাদের কুড়িগ্রামের ঢলা সেতুর আগেই যে বাণিজ্য মেলাটা অনুষ্ঠিত হয়েছে সেটা এখনও চলমান রয়েছে। আপনারা যারা যারা ঘুরতে আসতে চান অবশ্যই এসে ঘুরে যাবেন। আর আজকে আমি ব্যাখ্যা করব যে আসলে আমাদের যে ঢলা সেতুটা আছে সেই সেতুটার নির্মিত কাজ শুরু হয়েছিল 2012 সালে এবং আমাদের চলাচল শুরু হয়েছিল 2018 সাল 3 জুন। তো আমাদের এই সেতুটার মাধ্যমে অনেক অনেক উপকার হচ্ছে এবং এই সেতুটা আমাদের যাতায়াত এবং আমাদের যানবাহন চলাচল ব্যবস্থা অনেকটা উন্নত করে দিয়েছে। এই সেতুটার সাথে জড়িয়ে আছে ভ্রুঙ্গামারী, ফুলবাড়ী ও নাকেশ্বরী উপজেলা মানুষের জেলা শহরের কুড়িগ্রামের সাথে সরাসরি সংযুক্ত রয়েছে এবং আমরা এই সেতুটার মাধ্যমে অনেক স্বাচ্ছন্দ্যভাবেই চলাফেরা করতে পারতেছি। যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে চলে আসলাম কুড়িগ্রামে। আজকে আমাদের ভিডিওতে দেখবেন ছোটো ছোটো কিছু কিছু ইনফরমেশন এবং কিছু কিছু গল্প করবো আপনাদের সাথে। আমি আমার আম্মুর মুখে শুনছি আগে যখন আমি ছোট ছিলাম আর কি, তারা তখন ফেনী দিয়ে পার হইতো। ফেনীটা নাকি অনেক বড় জাহাজের মতো। যাই হোক, এই সেতুটা প্রায় 950 মিটার দীর্ঘ একটি দৃষ্টান্ত সেতু, যা একটা নদী, দুধকুমার নদীর উপরে অবস্থিত, মানে দুধকুমার নদীটা। যাই হোক, এই পুরো সেতুটা আর কি পারাপার করতো তখন ওই কি বললাম আপনাদেরকে যে জাহাজের মতো আর কি, ওইটাকে কী যেন বলে, যাই হোক আমার মনে নেই অতটা। তারপরে তারা এটা দিয়ে পারাপার করতো। যাই হোক, আমার আব্বু যেহেতু একজন আর্মি ছিল এবং বাইক দিয়ে পুরো দুনিয়া ভ্রমণ করতো, তো বাইক নিয়ে আসা যাওয়া হয়তো বেশি। আর তখন ওই আর কি সেতুটা ওইখানে এসে দেন আবার অতটুকু রাস্তা আপনার ওই নৌকার মতো ওটা দিয়ে পার হয়ে এই পাশে এসে আবারও যাইতে হইতো। তো আপনাদের সাথে ছোটো একটা স্টোরি শেয়ার করলাম। যাই হোক, তারপরে চলে যাচ্ছিলাম। এই সেতুটা হওয়ার পরে অনেক মানুষ অনেক উপকার হয়েছে। আর সেতু দিয়ে যাওয়ার সময় আপনারা সবাই লক্ষ্য করবেন তারা একটা পরিমাণ টোল নেয়। টোল বলতে টাকা নেয় তারা, সেই টাকাটা দিয়ে আসলে তারা কী করে, আমার এই ধারণাটা অনেক দিন আগে থেকে ছিল যে এই টাকা দিয়ে তারা কী করে। আসলে সেই টাকা দিয়ে তারা সেতুর বিভিন্ন নির্মাণিত কাজ করে এবং ক্ষয়ক্ষতি হয় যে প্রত্যেক দিন যে এত পরিমাণে যানবাহন যাওয়া আসা করে, লোড হয়, এগুলোর আসলে তারা ওই টাকা দিয়ে কাজগুলো আসলে করে। যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে আমি চলে যাচ্ছিলাম তো আবারও তিস্তা সেতুর কাছে। তো তিস্তা সেতুর কাছে চলে এসে দেন আপনাদের সম্পর্কে এই তিস্তা সেতুর কিছু ছোট ছোট কথা বা ইনফরমেশন বলি। যাই হোক, এই তিস্তা সেতুর কাজ শুরু হয়েছিল 2006 সালে, দেন শেষ হয় 2012 সালে। তো 12 সালের দিকে কাজটা শেষ হওয়ার পরে আনুষ্ঠানিকভাবে এই সেতুতে যানবাহন চলাচল শুরু হয়ে যায়। এর আগের 100 বছরেরও পুরনো আমাদের পাশেই যে একটা রেল সেতু আমরা দেখতে পারি, সেই সেতু দিয়ে বেশিরভাগ যানবাহন চলাচল করতো। যাই হোক, আমাদের এই সেতুটা হওয়ার কারণে আমাদের অনেক অনেক উপকার হচ্ছে। দেন হইলো আমাদের যানবাহন চলাচল ব্যবস্থাও অনেকটা উন্নত হয়ে গেছে। আপনারা আশেপাশে তাকাইলেই বুঝবেন যে আগে থেকে আমাদের যানবাহন চলাচল ব্যবস্থা এবং সব কিছু প্রযুক্তি আমাদেরকে কতটা পরিমাণে এগিয়ে রেখেছে এবং আমরা আসলে অনেক উপকৃত হচ্ছি। এবং হ্যাঁ, পাশে দেখতেছিলাম অনেকগুলো তাল গাছ, দিন একটু ছোটো করে ক্লিপ নিয়েছিলাম ভিডিওর। তারপরে দেখেন আমি জাস্ট আমার ফেসে হাত দিয়ে দেখতেছিলাম যে কী পরিমাণে আসলে ধুলাবালি জমছে। যাই হোক, বাইরে বের হলে এরকমটা হবে, এটাই স্বাভাবিক। তারপরে দেখতেছেন এই জায়গাটার ভিতরে ধানের বস্তাটা ছিঁড়ে গেছে। আর ছিঁড়লোটা কীভাবে, এই পাশে যে যাত্রী তারই ধানের বস্তা এটা।
উনি এমনভাবে বসে আর কি ঘুমায় পড়ছে। দেন হলো ওই জায়গায় পাশে একটা অটো লাগাই দিছিল, আর উনি পায়ে প্রচণ্ড রকম ব্যথা পায়। দেন হলো ধানের বস্তাটাও ছিঁড়ে যায়, তো অটোওয়ালা আর কি ওইটা বস্তাটা বেঁধে দেন হলো আমরা আবার অটোতে উঠে পড়ছি। দেন আমি আশেপাশে দেখতেছিলাম যে কত মোটা মোটা গাছগুলো কেটে ফেলছে, মানে প্রাকৃতিক গাছ তারা কেটে করতেছে। আম্মুর সাথে আমি গল্প করতেছিলাম যে দেখো কীভাবে করে গাছগুলো কাটতেছে, আমার ভীষণ কষ্ট লাগতেছিল। যাই হোক, একটা গাছ কাটলে 10টা গাছ লাগাইতে হয়, এটাই হলো নিয়ম। তারপর আমরা চলে আসছিলাম রংপুরে। দেন সাতমাথায় নেমে আবার চলে যাচ্ছিলাম হসপিটালের উদ্দেশ্যে, সরি প্রাইম মেডিকেলে চলে গেছি। দেন হইলো প্রাইম মেডিকেলে যেয়ে আমার দুলাভাইয়ের কাছে চলে গেছিলাম, আমার দুলাভাই ডক্টর। দেন হইলো যেয়ে দেখি দুলাভাই নাই, মানে আমরা যে কাছে আসছি সেটাই পাই নাই। যাই হোক, দুলাভাইয়ের অনুপস্থিতিতে দুলাভাইকে কল দেওয়ার পরে বলছে যে কোনো ব্যবস্থা করে দিতে। দেন তারপর একটা কলিগ আমাদের দেখে এবং ওষুধ দিয়ে দিয়েছিলো। তো ডক্টর দেখানো কাজ শেষ। তারপরে আমার জ্যাঠা প্রচুর অসুস্থ, জ্যাঠার সাথে একটু দেখা করে আবারও আমরা অটোতে উঠে পড়ছি। দেন হলো প্রাইম মেডিকেলের ওই পাশ থেকে আমরা সাতমাথায় চলে যাচ্ছিলাম। 4 জনের 100 টাকা ভাড়া নিছিল, 25 টাকা করে জন প্রতি। আর এত সুন্দর রাস্তা, নিট অ্যান্ড ক্লিন, মানে ঢাকা শহরের থেকেও এত সুন্দর দেখা যাচ্ছিল। আসলে রাস্তাগুলো অনেক অনেক সুন্দর লাগতেছিল। আর রংপুর শহরেই আমার ছোট থেকে বড় হওয়া। যাই হোক, আমি খুবই মানে আর কি আমার গ্রামে আসার বয়সটা অতটাও বেশি না। আমি ছোটোবেলায় রংপুরেই ছিলাম এবং ঢাকায় ছিলাম, এই জন্য আর কি এই শহরগুলো আমার অনেক চেনা এবং অনেক কাছের মনে হয়, আপন মনে হয়। তারপরে বিকেলের দিকে আমি আবারও রওনা দিয়ে দিই আমার পুকুর বাসা থেকে। এবার উঠে পড়ছিলাম বাসে, এবং বাসে উঠে আমি একটা হয়রানির শিকার হয়েছি। এটা বলতে গেলে বাসওয়ালা প্রথমে যখন ওঠাচ্ছিল তখন তারা বলতেছিল তারা ভ্রুঙ্গামারি যাবে, তো আমি সিএনজি বাদ দিয়ে তাদের গাড়িতে উঠে পড়ছি। দেন আমাদের জনপ্রতি ভাড়া নিছিল আপনার 100 টাকা করে, যে মানে ভ্রুঙ্গামারি থেকে কুড়িগ্রাম পর্যন্ত যায় নামাই দিবে। এটা কোনো কথা হইলো ভাই? মানে তারা ভাড়া নিছে, এটা তো বড় কথা না, কিন্তু তাদের আসলে কি জবানের দাম নাই? মানে লোকাল বাসগুলাই এরকম, এই জন্যই আর কি বাসে জার্নি করাটা আমার কাছে একদমই বিরক্তিকর লাগে, বিশেষ করে লোকাল বাসের কথা আর কি বলবো। তারপরে বাসের মানে সিটে বসে বসে দেখতেছিলাম যে চাঁদ, আর এই চাঁদ দেখতে দেখতে আমার একটা কথা মনে পড়ছিল। আমি যখন ছোটো ছিলাম অনেক, আব্বুর সাথে যখন বাইকে মানে উঠে কোথাও ঘুরতে যাইতাম, জার্নি করতাম, তখন আসলে আব্বুকে বলতাম যে দেখো আপু, চাঁদটা আমাদের সাথে যাচ্ছে না, আর একটু দূরে গেলেই আমরা এই চাঁদটা ধরতে পারবো। যাই হোক, ছোটোবেলায় সবাই বা এরকম করে চিন্তা ভাবনা করতাম, তাই না? তারপরে কুড়িগ্রামে এসে নেমে পড়ছি, তো বাগমামাকে দেখলাম। দেন এখানেও দেখি সিন্ডিকেটের একই অবস্থা। যেখানে আমরা আসার সময় 60 টাকা করে জনপথে আসছি, আমাদের ভ্রুঙ্গামারি থেকে কুড়িগ্রাম পর্যন্ত সেখানে 70 টাকা করে যাচ্ছে, আবার অনেক টোলা 80 টাকা করে যাচ্ছিল। দেন অনেক কথা বলার পরে আমরা টেম্পোতে উঠে পড়ছি, কারণ সিএনজি ছিল না আর অটোতে আসতে অনেক দেরি হতো। তাই উঠে পড়ার পরে চলে যাচ্ছিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে ভ্রুঙ্গামারিতে। আর রাত্রিবেলা দেখেন তিস্তা না, এটা টরলা সেতুটা এতটা সুন্দর লাগতেছিল। দেন রাত্রের মেলাটা আসলে অনেক অনেক সুন্দর লাগতেছিল। আজকে আমার ভাইয়েরা মেলায় আসছে, না আমি ধরে আসতে পারিনি, কারণ আমি রুগীকে নিয়ে রংপুরেই সময় শেষ আমার। তারপরে আবার এখানে দাঁড়ায় পড়ছিল কিছু জিনিসপাতি নেওয়ার জন্য আর কি যাত্রীরা। তারপর নিয়ে আবারও চড়ে পড়ছি। তারপরে চাঁদ দেখতে দেখতে আমরা চলে আসছি ভ্রুঙ্গামারিতে। জেনে এসে দেখি যে আমার ভাইয়ারাও চলে আসছে, তারা সিএনজিতে চলে আসছিল তাড়াতাড়ি। তারপর আমার বাবাটা আমার দিকে তাকায় আছে কীভাবে দেখেন। তারপর আবার মানে ভ্রুঙ্গামারি থেকে বাড়ি চলে যাচ্ছিলাম অটো দিয়ে। আমাদের যে এই পাশে রাস্তাটা আছে, কী বলে এটাকে, কুড়ারপাড়া রাস্তা দিয়ে আমরা বাসায় চলে আসতেছিলাম। তো এভরিওয়ান, আজকের জার্নি সম্পর্কে আমার এক্সপিরিয়েন্সটা ছিল জাস্ট অসাম এবং ওয়াও ওয়াও ওয়াও, অনেক ভালো লাগছে আজকের জার্নি আমার। এবং অনেক অনেক শিক্ষা নিতে পারছি। কিছু সময় একটু বের হইতে হয়, বাড়ি থেকে বের হয়ে একটু কিছু শিক্ষা নিতে হয়। যাই হোক, আলহামদুলিল্লাহ আজকের জার্নিতে আমি সুস্থভাবে বাড়িতে আসতে পারছি। যাই হোক, আপনাদের জার্নি কেমন হয় এবং আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ছোট্ট বড় ব্লগটা দেখতেছেন, অবশ্যই এসে কমেন্টে বলে যাবেন। আর আমার এই ব্লগটা সবাই যে আর কি ধৈর্য ধরে আমার শেষ পর্যন্ত ব্লগটা দেখছেন, তাকে অনেক 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 থ্যাংক ইউ সো মাচ। সো এভরিওয়ান, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।